হাইকমিশনে হামলা ভাঙচুর, পতাকা অবমাননা, বিদেশি কূটনীতিকদের ডেকে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক। অর্থনীতিকে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্র বানায় বিগত সরকার, অভিমত শ্বেতপত্র কমিটির। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আমলারা, শীর্ষে ব্যাংক খাত। আগামী নির্বাচন সহজ হবে না, 2 জেলার কর্মশালায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান সবাইকে সতর্ক থাকার আহ্বান। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। সামনের যে নির্বাচন, এটি এত সহজ না। যুক্ত হচ্ছে 17 লাখ নতুন ভোটার, মার্চে বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে হালনাগাদের কাজ, নতুন কমিশনের প্রথম সভা। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ব্যাপক হামলা চালিয়েছে উগ্রগোষ্ঠী। সোমবার হামলা চালানোর এই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এ নিয়ে ক্ষোভ জানায় বাংলাদেশের নানা মহল। এরপরই দুঃখ প্রকাশ করে নয়াদিল্লি। বিবৃতিতে বলা হয়েছে, কোনো দেশের কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি কখনোই হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। সেই সঙ্গে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা জোরদারে আশ্বাস দিয়েছে দেশটি। একে ঘৃণ্য ঘটনা উল্লেখ করে জড়িতদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে ঢাকা। বাংলাদেশের পতাকা অবমাননা করায় তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যুতে মমতা ব্যানার্জির বক্তব্য সঠিক নয় বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে ভারতীয় মিডিয়া বলেও উল্লেখ করেন তিনি। সোমবার সব দেশের রাষ্ট্রদূতদের উপস্থিতিতে এসব তথ্য তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, পরস্পরের স্বার্থ ঠিক রেখে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথাও। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জির উদ্ভট বক্তব্যের কড়া সমালোচনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এটি সঠিক পদক্ষেপ নয়। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই। ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। সম্প্রতি ভারতীয় মিডিয়া নিজেদের ইচ্ছে মতো বাংলাদেশ নিয়ে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে, যে আগুনের ঘি ঢালে মমতার বক্তব্য। এমন পরিস্থিতিতে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের অবস্থান বিশ্ব দরবারে তুলে ধরতে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে সোমবার বিকেলে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকে উপস্থিত হন ভারতীয় কূটনীতিক সহ বাংলাদেশে অবস্থানরত প্রায় সব দেশের কূটনীতিক। বৈঠক শেষে উপদেষ্টা জানান, ভারতীয় মিডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক অবস্থা নিয়ে ষড়যন্ত্র করছে, যা কোনোভাবে প্রতিবেশী রাষ্ট্রের কাছে কাম্য নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এ সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান উপদেষ্টা। এই ব্যাপারে খুব স্পষ্ট, প্রধানত ভারতীয় মিডিয়া, কিন্তু এর বাইরেও অনেক মিডিয়াতে কিন্তু এই ভারতীয়দেরকে যে ভারতীয় মিডিয়ার যে বক্তব্য, সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়াতেও সেটা প্রচার করেছে। সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমান চোখে দেখব। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যু নিয়ে কোনো দেশ নয়, নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান নেতিবাচক গ্লোবাল ক্যাম্পেইন চালাচ্ছে। এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইন চলছে, গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তা না, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা চেষ্টা করতেছে সবখানে তারা হিট করার চেষ্টা করে। দেশ করতেছে তো আমি বলবো না, বিভিন্ন প্রতিষ্ঠান করছে, প্রধানত বিভিন্ন প্রতিষ্ঠান করছে, এবং সেই প্রতিষ্ঠানগুলোর ধরনটা কি সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা সাফ জানিয়ে দেন, পরস্পরের স্বার্থ বজায় রেখে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। হাসিনা সরকারের সময়ে উন্নয়ন বাজেটের 40% লুটপাট হয়েছে।
দুর্নীতি অনিয়মের মাধ্যমে দেশের 85% সম্পদ কুক্ষিগত করেছে মাত্র 10% মানুষ। এমনটাই উঠে এসেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। বলা হয়, চামচা পুঁজিবাদ থেকে অর্থনীতিতে ভর করেছিল চোরতন্ত্র। লুট করার উদ্দেশ্যেই নেওয়া হতো মেগা প্রকল্প। কায়েস রাহাতের রিপোর্ট। স্বৈর সরকার পতনের পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণে গঠিত হয় 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি। 90 দিন পর অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে এ কমিটি তাদের প্রতিবেদন প্রকাশ করে। বিগত সরকারের সময়ে দেশের অর্থনৈতিক খাতের নানা অনিয়ম দুর্নীতির চিত্র উঠে এসেছে শ্বেতপত্রে। ব্রিফিংয়ে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, চোর ধরা কমিটির কাজ নয়, বরং কিভাবে চুরি হয়েছে তা তুলে ধরা হয়েছে। আমাদের কাজ চোর ধরা না, আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া। আমরা চুরির বর্ণনা দিয়েছি। কমিটির মতে বিগত 15 বছরে ব্যাংকিং ও অবকাঠামো খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। দুর্নীতি ঠেকাতে প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি, এজন্য বেশ কিছু সুপারিশও দিয়েছে তারা। 1 নম্বরে আসলে আপনার ব্যাংকিং খাত, 2 নম্বরে যায় হলো অবকাঠামো। অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা। মূল্যস্ফীতি, বিনিয়োগ, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, এগুলোকে আমার দীর্ঘমেয়াদী একটা মধ্যমেয়াদী পরিকল্পনায় আমার আনতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে 10% মানুষ দেশের 85% সম্পদ কুক্ষিগত করে রেখেছে, আর উন্নয়ন বাজেটের 40% অর্থই লুট হয়েছে। অর্থনীতি সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা নিয়েও কথা বলেন তারা। বা এনবিআর যে দাবি করে যে 1 কোটির উপরে 3 নাম্বার আছে, এটি কিন্তু কিউমুলেটিভ নাম্বার। এটি কিন্তু আসলে এখনকার এক্সিস্টিং ইফেক্টিভ বা অ্যাক্টিভ 3 নাম্বার সেটি না। এবং এটি বের করার জন্য এনবিআরকে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি এটা কি সম্ভব কিনা, কিন্তু সেই কোনো মেকানিজম নাই। কমিটি বলছে, উন্নয়নের নামে বিগত সরকারের দুর্নীতির কারণে ঋণের ফাঁদে পড়েছে দেশ, যা কয়েক প্রজন্ম বয়ে নিতে হবে। অনেক প্রকল্প দরকার আছে, কিন্তু কথাটা হলো যে আমাদের ঘাড়ে এবং আমাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ে দুর্নীতির মাধ্যমে এই প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে থেকে যায়। আগামী 6 মাস খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এজন্য অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার পরামর্শ দিয়েছে তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। এই বিষয় নিয়ে আলোচনা করতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। রাহাত, আপনার প্রতিবেদন দেখছিলাম আমরা, শ্বেতপত্রে বিগত সরকারের কোন কোন বিষয়গুলো তুলে ধরা হয়েছে? আচ্ছা, ধন্যবাদ। আমরা দেখেছি যে শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে মোটামুটি 90 দিন আগে তাদের একটি 12 জনের দল করা হয় এবং তাদেরকে শ্বেতপত্র প্রণয়নের জন্য নির্দেশ দেওয়া হয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। এবং আমরা তারপরে যেটি দেখলাম যে তারা এখানে বিগত সরকারের আমলে অর্থনৈতিক খাতে যেই অনিয়মগুলো হয়েছে বা দুর্নীতিগুলো হয়েছে, মোটামুটি সবগুলো বিষয়কেই তারা কিছু কিছু টাচ করেছেন এবং খুব ভালোভাবে পরিসংখ্যান ভিত্তিক করেই কিন্তু তারা এই বিষয়গুলো এখানে তুলে ধরেছেন। এবং আমরা দেখেছি যে শ্বেতপত্রে তারা বেশ কয়েকটা জিনিস নিয়ে এসেছেন, যেগুলো হচ্ছে প্রথমত কুইক রেন্টালের ব্যাপারটি ছিল, মেগা প্রজেক্টে কীভাবে দুর্নীতি করা হয়েছে সেটি ছিল। এবং তারা এই শ্বেতপত্র প্রণয়নের জন্য একই সাথে বেশ কয়েকটি মিটিং করেছেন তারা নিজেদের মাঝে এবং অন্যান্য যে সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদের মাঝে, এমনকি ইউএনডিপির 2 জন প্রতিনিধিও সেখানে ছিলেন এবং তারা গণশুনানিরও আয়োজন করেছিলেন। তো এই গণশুনানি বা এগুলো থেকে যে তথ্যটা উঠে সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে একটি বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে, আমরা যেমনটি জানি যে গত 15 বছরে মোটামুটি 234 বিলিয়ন ডলার সেটি পাচার হয়ে গিয়েছে। এবং এই যে পাচার সংখ্যাটি বিপুল একটি অর্থ পাচার হয়ে গিয়েছে, সেটির ক্ষেত্রে তার পেছনে দায়ী করছেন একই সাথে যেমন রাজনীতিবিদ রয়েছেন, তেমনি ভাবে উঠে এসেছেন যে প্রথম সারিতে রয়েছেন আমলারা, যারা এই দুর্নীতির কাজে রাজনীতিবিদদেরকে সহায়তা করেছেন। এবং এর দুর্নীতির অন্যতম সহায়ক হিসেবে বা দুর্নীতিটা কিসের মাধ্যমে হবে সেই মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে আসলে এই মেগা প্রজেক্টগুলোকে। সবচাইতে বেশি দুর্নীতিগ্রস্ত যদি আমরা বলি বিগত সময়টাতে আমলারা ছিলেন। এটা গণশুনানির মাধ্যমে তারা এটা বলেছেন। এবং এক্ষেত্রে আরেকটি বিষয় যোগ করা প্রয়োজন যে আমরা দেখেছি যে দুর্নীতিগ্রস্ত যে খাতগুলো ছিল এগুলোর প্রথমেই কিন্তু তারা বলেছেন ব্যাংক খাতকে, অর্থাৎ যেখান থেকে পূর্ণাঙ্গ তথ্যটা পাওয়া সম্ভব এবং যেখানে আমাদের অনেক বেশি প্রভাব থাকে। এরপরে এসছে অবকাঠামো খাত, অবকাঠামো খাতের পরবর্তীতে আমরা দেখেছি জ্বালানি খাত এবং সর্বশেষ যেটা হয়েছে সেটা প্রযুক্তি খাতের কথা বলেছেন। এবং এখানে একটি বিষয় তিনি উল্লেখ করেছেন, দেবপ্রিয় ভট্টাচার্য যিনি আজকে এটি উপস্থাপন করেছেন, তিনি এখানে বলেছেন যে প্রযুক্তি খাতে একটি সফটওয়্যার
কোত্থেকে কেনা হলো এবং এটি কত দামে কেনা হলো, আসলেও এই দামটি কি সঠিক ছিল কিনা। কারণ একটি অ্যাপ আমরা দেখা যাচ্ছে যে অল্প দামের অ্যাপ, সেটি আমরা অনেক বেশি দামে যদি ক্রয় করে সেটিকে আমরা আবার ভাড়া দিই এবং সেই ভাড়াটুকু ন্যায্য আমরা পাবো কিনা। তো এই বিষয়গুলোকে তিনি হাইলাইট করেছেন এবং এভাবে তিনি দুর্নীতিগ্রস্ত যে খাতগুলো ছিলেন সেগুলোকে ক্রমভাবে সাজিয়েছেন। জি রাহাত, আপনি বলছিলেন $234 বিলিয়ন পাচার করা হয়েছে বাংলাদেশ থেকে, তার মানে কি আসলে দুর্নীতি ও লুটপাট করতেই এই মেগা প্রকল্পগুলো নেওয়া হয়েছিল? মেগা প্রকল্পগুলো শুধুমাত্র যে দুর্নীতির জন্যই নেওয়া হয়েছে এটা হয়তো বা সরাসরিভাবে বলা যাবে না। এক্ষেত্রে আমি মুস্তাফিজুর রহমানের একটি বাক্য এখানে কোট করবো, যেটা আমরা প্যাকেজেও কিছুক্ষণ আগে নিউজেও দেখছিলাম, যে তিনি বলছেন যে মেগা প্রকল্পগুলো কি আমাদের প্রয়োজন ছিল না? হ্যাঁ, কিছু মাত্রায় হয়তো বা প্রয়োজন ছিল, কিন্তু সেই প্রয়োজনীয়তাটা আসলে নির্ভর করে যে আমরা সেখান থেকে কতটুকু লাভবান হচ্ছে। যে মেগা প্রকল্পগুলো আমরা খুব অল্প দামে করতে পারতাম, স্বল্প খরচে করতে পারতাম, সেগুলোই কিন্তু যখন দুর্নীতির উদ্দেশ্য করা হয়েছে তখন আমরা দেখেছি এখানে মোটামুটি উন্নয়ন বাজেটের 40% কিন্তু দুর্নীতির কারণে লোপাট হয়ে গিয়েছে এবং এখানে 70% মূল্য যেটি সেটি বাড়ানো হয়েছে। এবং এই মেগা প্রজেক্টগুলোর মাঝে যেমন ছিল, আমরা মেট্রো রেলের কথা দেখেছি এবং এখানে বলেছে যে 14টি মেট্রো রেল এবং 25টি পদ্মা সেতু এর মাধ্যমে হয়ে যেতে পারতো, যে পরিমাণ টাকা এখান থেকে লুটপাট করা হয়েছে। এবং অন্য একটি দিকে উনি যেটি বলেছেন যে আমরা জানি যে আমাদের বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য কুইক রেন্টালের একটি ব্যবস্থা করা হয়েছিল। তো এই যে আইন করে হচ্ছে যে দুর্নীতি করার একটি পথ তখন, বা ওনারা যেটি বলেছেন যে একটি মহাসড়ক খুলে দেওয়া হয়েছিল এই কুইক রেন্টাল বা এই ধরনের আইনের মাধ্যমে। এবং ওনাদের যে শ্বেতপত্রের যে নামটা সেটাও যদি আমরা দেখি, যে ওনার বাংলায় নামটি হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র, একটি উন্নয়ন আখ্যানের ব্যবচ্ছেদ। অর্থাৎ উন্নয়ন আখ্যান নামে আমরা এতদিন যতটুকু শুনে এসেছি বা যা শুনে এসেছি, সেই উন্নয়ন আসলেই প্রকৃতপক্ষে কতটুকু উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষের জন্য কতটুকু হয়েছে, সেটির ব্যবচ্ছেদ এখানে করেছেন। এবং এটি শেষ করা যায় একটি বাক্য দিয়ে, যে আমাদের বাংলাদেশের এখন মোটামুটি 85% সম্পদের মালিকানা কিন্তু কেবলমাত্র 10% মানুষের হাতে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমরা উন্নয়নে আসলে কতটুকু মাস পাবলিকের কাছে পৌঁছাতে পেরেছি। জি রাহাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী কায়েস রাহাত, শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন নিয়ে জানাচ্ছিলেন আমাদের। ভারতীয় মিডিয়ার মিথ্যাচার নিয়ে দেশের গণমাধ্যমকে সত্য সংবাদ তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার রংপুরে শহীদ আবু সাইদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এই কথা বলেন। আবু সাইদ হত্যা মামলার শুনানি দ্রুত শুরু হবে জানিয়ে উপদেষ্টা বলেন, অপরাধীদের কাউকে ছাড় দেয়া হবে না। এ সময় ইসকন নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 3 জন আসামি গ্রেপ্তার হয়েছে এবং এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। এখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। দর্শক, আপনাদের আগেই জানিয়েছি, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, বিক্ষোভকারীরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগে মধুর ক্যান্টিনে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশ রাখা হয়েছিল এবং সেই বিক্ষোভ সমাবেশে ছাত্র অধিকার পরিষদের যিনি সভাপতি রয়েছেন বিনিয়ামিন মোল্লা, তিনি আসলে আপনার কথা বলেছেন এবং তিনি বক্তব্য রেখেছেন যে আপনারা ভারতে যে বাংলাদেশ হাই কমিশনার উপরে যে আসলে আপনার হামলা করেছিল আপনার হিন্দুত্ববাদীরা, তারা সেই হামলার প্রতিবাদে আসলে তিনি বলেছেন যে ভারত যেন আসলে কোনো অনধিকার চর্চা না করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এবং আরও বলেছেন যে যদি আপনার এই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচার সরকারকে বিদায় করা হয়েছে, সেটি আসলে তারা আসলে আবার ষড়যন্ত্র করছে এই বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার, সেটি আসলে তারা প্রতিবাদ জানিয়েছেন। এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে আপনার কিছুক্ষণ আগে তারা মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল বের করেছে এবং সেই মিছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আপনার সড়ক এবং ক্যাম্পাসের মধ্যে আসলে আপনার প্রদক্ষিণ করে তারা আবার রাজু ভাস্কর্যে এসে জমায়েত দেবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও আসলে এখানে জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজু ভাস্কর্যে, এবং সেই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তারাও আসলে এখানে এসে একসাথে উপস্থিত হবেন। এবং ঠিক রাত 9টা নাগাদ
তারা এখানে উপস্থিত হবেন এবং এখান থেকে আসলে একটা মশাল মিছিল বের করার কথা রয়েছে। আমরা এতটুকু তথ্য আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু সকালে কিন্তু আজকে বিকেলে কিন্তু আসলে নাগরিক কমিটিতে কিন্তু আপনারা তারা কিন্তু আসলে একই দাবি জানিয়েছেন যেন ভারত যেন কোনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেন কোনো রকম হস্তক্ষেপ না করে, তাহলে আসলে তা আপনার এবং সেই সাথে কিন্তু আসলে তারা এটাও দাবি জানিয়েছেন যে যে ক্ষেত্রে আপনার বাংলাদেশের যারা রয়েছেন বাংলাদেশের যারা আসলে অধিবাসী রয়েছেন তারা যেন কোনোভাবেই আপনার ভারতের যেন কোনো উস্কানিমূলক কোনো বক্তব্যে বা আপনার কোনো ধরনের কোনো কর্মকাণ্ডে যেন তারা আসলে কোনো দ্বন্দ্বে জড়িয়ে না পারে এবং তারা যেন সেটিকে সম্পূর্ণভাবেই আসলে আপনার আর একেবারেই অ্যাভয়েড করে এমন বিষয় কিন্তু তারা আসলে বলেছেন। এই ছিল আমার কাছে রাজু ভাস্কর্য থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক সহকর্মী নিয়াজ মোর্শেদ যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেখানে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পররাষ্ট্রনীতির দুর্বলতার কারণে সাম্প্রদায়িক ইস্যুতে জনগণ নয় একটি দলের সঙ্গে সম্পর্ক গড়েছে ভারত, এমনটাই বলছে বিএনপি। দলটির অন্যতম নীতি নির্ধারক হাফিজ উদ্দিন আহমদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনাকে নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হলে তা হবে দুঃখজনক। এ সময় বিচারাধীন মামলা আইনিভাবে মোকাবিলা করে নির্বাচনের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানান তারা। সাইফুল রিপনের প্রতিবেদন। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সোমবার সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। আমরা এখনো অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হয়ে এসেছে, দ্রব্যমূল্য সেটিও নিয়ন্ত্রণের বাইরে, জনগণের ক্রয়সীমাতার বাইরে। গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাসের রায়ে আদালতে ন্যায় বিচার পাওয়ার বিষয়ে মানুষ আশ্বস্ত হচ্ছে বলে জানান তারা। সাজানো মামলা আইনিভাবে মোকাবেলা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুত দেশে ফিরবেন, এমনটিই জানান দলের দুই নীতি নির্ধারক। এই রায়ের ফলেই জনগণ আবার বিচার বিভাগের প্রতি তারা আস্থা ফিরে পাবে। তো আমাদের নেতাকর্মীরা অত্যন্ত উল্লসিত যে তার দেশে ফেরার পথ অনেক সুগম হয়েছে। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এই মামলাগুলো নিষ্পত্তি হলে তিনি আসবেন এবং অবশ্যই আগামী নির্বাচনের আগে তো তাকে আমরা চাই। শেখ হাসিনা তার মামলাগুলো একটা অর্ডারের একটা প্রক্রিয়ার মাধ্যমে একসাথে সব, এবং শুধু তার মামলা না, তার দলের যত বিরুদ্ধে সব মামলা সে বাতিল করে দিয়েছে। সেই কাজটা তো আমরা করার জন্য রাজি না, তারেক রহমান সাহেব রাজি না। তারেক রহমান সাহেব চাচ্ছেন আমরা ডিউ প্রসেস অফ ল মামলাগুলো শেষ করতে হবে। বাংলাদেশে সাম্প্রদায়িকতা উস্কে দিতে ভারতীয় গণমাধ্যমের অপচেষ্টার সমালোচনা করেন বিএনপি নেতারা। বলেন, শেখ হাসিনার পক্ষে অবস্থান নেয়ার কারণে বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধী অবস্থান তৈরি হলে তার দায় ভারতকেই নিতে হবে। ভারতের পররাষ্ট্রনীতির একটি দুর্বলতা হলো যে তারা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব চায় না। তারা বন্ধুত্ব চায় একটি রাজনৈতিক দলের কাছে, যে এই দলটি জনগণের কাছে ঘৃণার পাত্র হয়েছে। এত সংখ্যালঘু দমন ভারতের মতো পৃথিবীর অন্য কোনো দেশে হয় না। সেই তুলনায় বাংলাদেশে তো তার ছিটে ফোটাও নাই, প্রতিবেশী তো আর বদলানো যাবে না। এবং যদি তারা এইভাবে জনগণের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে তারাও ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হব। ভারতকে যদি বাংলাদেশের মানুষ মনে করে ভারত এখানে হস্তক্ষেপ করছে কিংবা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছে, এই ধরনের চিন্তা যদি বাংলাদেশের মানুষের কাছে ভারতের বিষয়ে আসে, সেটা হবে ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য আগামীর জন্য খুবই একটা দুর্ভাগ্যের বিষয়, এটা ব্যাড নিউজ। এই পারসেপশনটা যদি বাংলাদেশের মানুষের না হয়, সেদিকে ভারতকে মনোযোগী হতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে হবে বলে জানান তারা। বলেন, সংস্কারের দোহাই দিয়ে এ নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই। এই ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে সংস্কারগুলো করতে হবে, যেটা টেকসই হবে, যেটা মালিকানা থাকবে, যেটা জনগণ ওন করবে। এর বাইরে কিন্তু কোনো কিছু করার সুযোগ নেই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সামনের নির্বাচন দেশের বিগত সব নির্বাচনের চেয়ে কঠিন হতে যাচ্ছে বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে, কেউ ভুল করলে তাকে সঠিক পথে নিয়ে আসা নেতাদের দায়িত্ব। সোমবার খুলনা ও ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীদের অংশগ্রহণে রাষ্ট্র মেরামতে 31 দফা বিষয়ক কর্মশালায় দেয়া বক্তব্যে তিনি এই কথা বলেন। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি। বলেন, বিএনপির ক্ষমতার উৎস জনগণ, জনগণ চাইলেই বিএনপি ক্ষমতায় যেতে পারবে, তাই জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো
যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। এখন জনগণের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে। সামনের যে নির্বাচন এটি এত সহজ না। আর রক্ত চাই না, ইনসাফ চাই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামী মানবিক রাষ্ট্র, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায়। সোমবার দুপুরে পিরোজপুরের নেসারাবাদে এক পথসভায় তিনি একথা বলেন। ঝালকাঠি থেকে সড়ক পথে ঢাকা যাওয়ার সময় নেসারাবাদ উপজেলা জামায়াতের পথসভায় যোগ দেন তিনি। জামায়াত আমির আরও বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্যাতিত মানুষের রক্তে জুলাই বিপ্লব হয়েছে, তাই এই কৃতিত্ব সবার। এ সময়ে জামায়াত বিভ্রান্তির পথে গেলে শুধরে দিতে জনগণের প্রতি আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। একটা সাংস্কৃতিক, একটা মানবিক বাংলাদেশ আমরা চাই। একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। মুক্ত বাংলাদেশ চাই। মুক্ত বাংলাদেশ চাই। সন্ত্রাসীমুক্ত বাংলাদেশ চাই। এবার 17 লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছে ভোটার তালিকায়। আগামী 2 মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপর শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ। এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার রাজধানীর নির্বাচন ভবনে নতুন কমিশনের প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়। শিউলি রায়ের রিপোর্ট। সোমবার বেলা 11টায় নির্বাচন কমিশন সচিবালয়ে বসে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা। এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভায় ভোট তালিকার হালনাগাদ, সংসদীয় সীমানা পূর্ণ নির্ধারণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভা শেষে ব্রিফ করেন জাতীয় কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণার পর তা হালনাগাদের কাজ শুরু হবে। আমাদের এই বছরের হালনাগাদ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। আপনারা জানেন যে 1 জানুয়ারিতে যে ডাটাটা হয়, সেই ডাটাটা 2 জানুয়ারি থেকে শুরু করে 2 মার্চ পর্যন্ত আমরা বিভিন্ন শুনানি ইত্যাদি সম্পন্ন করে 2 মার্চে খসড়া প্রণয়ন করি। সো আমাদের 2025 সালে 2 মার্চে খসড়া প্রণীত হয়ে যাবে। 2 মার্চে চূড়ান্ত আকারে 2 মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে বলে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, পূর্ণাঙ্গ ও সঠিক তালিকা তৈরি করা কমিশনের লক্ষ্য। এই জন্য 6 মাস সময় লাগবে। কোথাও কোনো ডুপ্লিকেশন থাকলে বা অপরাপর কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে সেগুলো আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো। তো এই আলোকে আমরা বাড়ি বাড়ি যাব এবং আমরা একটা রাফ টাইম ক্যালকুলেট করেছি যে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে আনুমানিক 6 মাস সময় লাগবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তালিকা, যেখানে সঠিকতা যেন 100% আমরা নিশ্চিত করতে পারি। এদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। এই সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ পরবর্তী প্রেক্ষাপটে নানা ইস্যুতে আলোচনা হয়। পরে তিনি গণমাধ্যমকে জানান, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। এই ব্যাপারে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। Having a very independent election commission, which is what His Excellency has just explained to us, that he is determined to maintain the independence and the integrity of the elections, and that's something that we fully support. শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। মাগুরায় গেল 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বির মরদেহ 118 দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার বরুণা তৈল গ্রাম থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। 4 আগস্ট নবগঙ্গা নদীর ব্রিজে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। পরে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয় তাকে। এই ঘটনায় নিহত রাব্বির বড় ভাই ইউনুস আলী হত্যা মামলায় 13 জনের নাম উল্লেখ সহ আরও 150 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, পতাকা অবমাননা, বিদেশি কূটনীতিকদের ডেকে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক। অর্থনীতিকে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্র বানায় বিগত সরকার, অভিমত শ্বেতপত্র কমিটির সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আমলারা, শীর্ষে ব্যাংক খাত। আগামী নির্বাচন সহজ হবে না, 2 জেলার কর্মশালায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান, সবাইকে সতর্ক থাকার আহ্বান। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। সামনের যে নির্বাচন এটি এত সহজ না। যুক্ত হচ্ছে 17 লাখ নতুন ভোটার, মার্চে বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে হালনাগাদের কাজ, নতুন কমিশনের প্রথম সভা। এ ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন।